নমস্কার বন্ধুরা, গত পর্বে আমরা দেওঘর ঘুরতে আসার জন্য হাওড়া স্টেশন থেকে বন্দে ভারত ট্রেন ধরে এই জেসিডি স্টেশনে এসে পৌঁছই এবং সেদিনকে জাস্ট হোটেলে খাওয়া দাওয়া করে রেস্ট নিই। পরের দিন সকালে ভোর 5টায় বৈদ্যনাথ ধামে পুজো দিতে যাব বলে প্ল্যান করি। চলুন বেশি দেরি না করে এই দ্বিতীয় পর্বটা শুরু করা যাক। এই দ্বিতীয় পর্বে থাকবে আমরা বৈদ্যনাথ ধামে কীরকমভাবে পুজো দিলাম আর তারপরে আমরা কোথায় কোথায় ঘুরতে গেলাম সেই সব গল্প নিয়ে আসছি আপনাদের কাছে। এখন বাজে 5:10, স্নান করে রেডি হয়ে গেছি পুজো দেওয়ার জন্য। মন্দিরে যাব, আগে পুজো দেবো, তারপরে অন্যান্য সাইট সিনে যাব। আজকে ফলাহারি অমাবস্যা, খুব ভিড় হবে, তাই বেশি দেরি না করে চলুন চটপট গিয়ে পুজোটা দিয়ে আসি। রেডি হয়ে বেরিয়ে গেছি, টোটো করে যেতে হবে, দেখা যাক কত তাড়াতাড়ি পৌঁছাতে পারি। গিয়ে মন্দির দেখাচ্ছি আপনাদের। এই যে টোটো দাঁড়িয়ে আছে আমাদের। मंदिर जाना है, कितना लीजिएगा? ওই যে আসছে আমার মা আর আমার ওয়াইফ। কথা হয়ে গেল টোটোর সঙ্গে, নেবে হচ্ছে 40 টাকা। আমরা উঠেছিলাম যশোদা ইন্টারন্যাশনালে। আমাদের হোটেল থেকে বৈদ্যনাথ ধাম ওই হেঁটে 15 মিনিট মতো লাগতো, কিন্তু আমার মা তো বয়স্ক, উনি অত হাঁটতে পারেন না, সেই জন্য আমরা টোটো নিয়েছিলাম। টোটোতে ওই 4-5 মিনিট মতো লাগে। আর মন্দির প্রাঙ্গণে পৌঁছতেই আমরা এই ঠাকুরমশাইকে পেয়ে গেছিলাম পুজো দেওয়ার জন্য। যদি বারাণসীর কাশী বিশ্বনাথ ধামের সঙ্গে তুলনা করি, তাহলে এই জেসিডি বা দেওঘরের এই বৈদ্যনাথ ধাম কিন্তু মানে তার আশেপাশে সংলগ্ন অঞ্চল খুবই অপরিষ্কার। আর এই হচ্ছে পশ্চিম দরওয়াজা, এখান দিয়েই আমরা প্রবেশ করেছিলাম মন্দিরে। পণ্ডিতজির ব্যবহারটা প্রথম থেকে আমার ঠিকঠাক লাগেনি। উনি আমাদের এক গঙ্গা জল নেওয়ার কথা বললেন। হরিদ্বারের গঙ্গার জল বোধহয় এত পরিষ্কার হয় না, কোথাও কি আমার মনে হয়নি যে এটা গঙ্গার জল হতে পারে। এই যে কৌটোগুলো দেখছেন, এর মধ্যে নাকি গঙ্গা জল রয়েছে এবং এর দাম হচ্ছে 20 টাকা করে, আর ফুলের দাম আলাদা। যাই হোক, ভক্তি আমার মনেই থাকুক আর ভগবান আমার মাথার ওপরেই থাকুক। বৈদ্যনাথ ধামের পাশেই একটি পুকুর আছে যার নাম হচ্ছে গঙ্গা। সেই জলকেই এরা গঙ্গা জল বলে আমাদের দেয়, আমরা সেটাকে গঙ্গা জল বলেই মেনে পুজো দিই। আসলে সেটা ওই পুকুরের জল। এখান থেকে উপরে উঠতে হবে, চলুন যাওয়া যাক। বেশ ভালো ভিড় আছে আর লোকজনও খুব দ্রুত দৌড়াচ্ছে, আগে পুজো দেবে। তো আমার ওয়াইফ আগে চলে গেছে, জানি না আমাকে ওভাবে লাইনে বসতে দেবে কিনা, ওটাই ঠিক করে বুঝছি না। শ্রাবণ মাসে তাহলে কী হবে, এখন জ্যৈষ্ঠ মাস, শ্রাবণ মাসে তারপরে কী ভিড় হয় চিন্তা করুন। পণ্ডিতজি আমাদের সংকল্প করালেন, 1100 টাকা চাইলেন, মানে যেরকম হয় আর কি মন্দিরে। তো যাই হোক, আমি আমার যতটা সমর্থ সেটুকু আমি ওনাকে সংকল্পের জন্য দিলাম। আবার বলছে এখানে সামনে ঢুকিয়ে নাকি ঠাকুরের ওখানে পুজো দেওয়া হবে। আসলে ব্যাপারটা হচ্ছে মনে ভক্তি থাকলে আমি এখান থেকেই ঠাকুরকে ভালো করে পুজো দিতে পারি, কিন্তু তাও দেখা যাক, সামনে দেখা যাক কি। এই হলো মেন মন্দির। আজকে বিভৎস ভিড়। আর এটা হচ্ছে এক্সিট গেট। এন্ট্রি গেট দেখিয়েছিলাম, এখান থেকে পুজো করে সবাই বেরোচ্ছে, এখানে সব মন্ত্র পড়ছে। মানে ধর্ম সবার কাছেই ইম্পর্টেন্ট, কিন্তু যেটা বলতে চাই সেটা হচ্ছে অনেক মন্দির ঘুরেছি কিন্তু এত অরাজকতা দেখিনি কোথাও। সেদিন জেনারেল লাইন থেকে বেরিয়ে আসতে বাধ্য হয়েছিলাম, কারণ যে দূরত্বে যেভাবে লাইন এগিয়ে যাওয়ার প্রয়োজন মনে হয়েছিল সেইভাবে এগোচ্ছিল না।
কোথাও গিয়ে ক্যালকুলেশন করলাম যে এইভাবে যদি আমি লাইনে দাঁড়িয়ে থাকি পুজো দিতে আমার মিনিমাম 6 থেকে 7 ঘন্টা লাগবে। আমার পক্ষে হয়তো বা আমার ওয়াইফের পক্ষে হয়তো অতক্ষণ লাইন দিয়ে পুজো দেওয়াটা সম্ভব হলেও আমার মার পক্ষে অতক্ষণ লাইনে দাঁড়িয়ে পুজো দেওয়াটা সম্ভব ছিল না। তাই বেরিয়ে এসেই এই মন্দিরের চত্বরে ঘুরে দেখছিলাম যে ভেতরের কি অবস্থা রয়েছে। সবার মধ্যেই বিরাজ করেন ভগবান, মন্দিরেও বিরাজ করেন। এই হচ্ছে মেন মন্দির। যাই না কেন এত ভিড় আজকে, কলারি কালীপুজোর জন্য যদি এই ভিড় হয় তাহলে বুঝে দেখুন শ্রাবণ মাসে কি ভিড় হবে। ওই দূরে দেখতে পাচ্ছেন মেন এন্ট্রান্স, ওখান দিয়ে ঢুকছে। এই হচ্ছে মেন এন্ট্রান্স, এই মেন এন্ট্রান্স, এখান দিয়ে লোকজন ঢুকছে। এই যে মন্দিরটি দেখছেন এটি হচ্ছে জয় দুর্গা মন্দির। কথিত আছে যে বৈদ্যনাথ মন্দিরটি 51টি শক্তিপীঠের অন্যতম। এখানে সতীর হৃদয় পড়েছিল, সেই জন্য এটিকে হৃদয়পীঠও বলা হয়। সতী এখানে জয় দুর্গা নামে পূজিত এবং বৈদ্যনাথ তার ভৈরব। বৈদ্যনাথ মন্দির ক্যাম্পাসের মধ্যে জয় দুর্গা শক্তিপীঠ বৈদ্যনাথের মূল মন্দিরের ঠিক বিপরীত অবস্থিত। উভয় মন্দিরের চূড়া লাল রঙের রেশম সুতো দিয়ে সংযুক্ত। এমন বিশ্বাস রয়েছে যে দম্পতি এই দুইটি চূড়া রেশম দিয়ে বেঁধে দেবেন, মানে রেশমে যে লাল সুতো দেখতে পাচ্ছেন সেই লাল সুতো দিয়ে যদি বেঁধে দেন, এটাকে আবার গাঢ়বন্ধনও বলে। যদি এই গাঢ়বন্ধন করা হয়, যে দম্পতি গাঢ়বন্ধন করেন, মনে করা হয় তারা ভগবান শিব এবং পার্বতীর আশীর্বাদে সুখী পারিবারিক জীবন কাটাবেন। সেদিন জেনারেল লাইনে আর পুজো দিতে পারিনি, তাই বাধ্য হয়ে ভিআইপি লাইনে পুজো দেওয়ার জন্য এই মন্দিরের গেটের সামনে এসে দাঁড়ালাম। এক পান্ডা আমাদের কাছ থেকে 300 টাকা করে মোট 900 টাকা নিয়ে চলে গেল এই গেটের ভেতরে। সে নাকি আমাদের জন্য ভিআইপি পাস নিয়ে আসবে। সে এক অরাজকতা অবস্থা, সে প্রত্যেককে এখানে দাঁড় করে রেখে প্রত্যেকের পান্ডা ভেতরে গেছে পাস নিয়ে আসার জন্য। আর এই লাইন দিয়ে আমাদের রীতিমতো দৌড়ে ভেতরে ঢুকতে হচ্ছে। মানে সামনে পেছনে সবাই যদি দৌড়ায়, আমাদেরও কিছু করার থাকে না, দৌড়াতেই হয়। আর এই হলো সেই ভিআইপি পাস, যে ভিআইপি পাস দিয়ে আমরা এই ভিআইপি গেট অতিক্রম করে পুজো দেওয়ার জন্য এগিয়ে যাই। আর সেই সময় শুনেছিলাম যে যখন ভিআইপি লাইন চালু হয় তখন নাকি জেনারেল লাইন বন্ধ হয়ে যায়। সেই ধারণা যে কতটা ভ্রান্ত তার কিছুক্ষণ পরেই সেটা টের পেয়েছিলাম। এই কিছুটা দূর যাওয়ার পর, মানে মন্দিরের এই ভেতরের করিডোর দিয়ে কিছুটা দূর যাওয়ার পর জেনারেল এবং ভিআইপি লাইন মিলেমিশে একাকার। তারপরে দুই লাইনের মধ্যে তো বাক্য বিনিময় কী হয়েছিল সেটা আর বলার অপেক্ষা রাখে না। তবে মন্দিরের ভেতরে যখন ঢুকলাম, তার ভেতরে পুজো দেওয়ার মতো অবস্থা অন্তত ছিল না। হ্যাঁ, কোনো রকমে আমাদের পান্ডার গায়ের জোরে আমাদের যে বৈদ্যনাথ ধামের শিবলিঙ্গ, তার মাথায় জল ঢালার সুযোগ আমরা পেয়েছিলাম। সেটাও হয়েছিল আমাদের বাহুবলী ওই পান্ডাজির জন্য। সেদিনকে পুজো দেওয়ার পর আমরা এই কোয়ালিটি রেস্টুরেন্টে এসেছিলাম ব্রেকফাস্ট করার জন্য। ব্রেকফাস্ট চলে এসছে আর আমরা ব্রেকফাস্ট খেতে চলে এসেছি আমাদের ঠিক হোটেলের সামনে একটা রেস্টুরেন্টে। ব্রেকফাস্টে নিয়ে নিয়েছি চানা বাটোরা, তার সঙ্গে নিয়েছে আলু পরোটা, টক দই আর আচার। রেস্টুরেন্টের নাম বলছি, খাবার খেতে কীরকম সেটাও জানাচ্ছি। কোয়ালিটি রেস্টুরেন্টে এসেছি ব্রেকফাস্ট করতে, ঠিক ক্লক টাওয়ারের পাশে। আপনাদের দেখিয়ে দেবো বেরিয়ে। খাবার খেলাম খুবই ভালো, এই ছোলা বাটোরাটা তো খুবই ভালো লাগলো আমার।
বেশ ভালো খেতে। আলু পরোটায় আলুর পুরটা অনেকটাই রয়েছে, একটু দই দিয়ে খাওয়া যাক, দই আর আচার দিয়ে। আলু পরোটা কিন্তু বেশ ভালো, বেশ ভালো। খাবারের কোয়ালিটি কিন্তু খুব ভালো আছে। কত নিল প্রাইস জেনে বলছি। এই যে এই সাইডে ক্লক টাওয়ার থেকে ঠিক পাশে, মানে কালকে আমরা যেখানে আইসক্রিম খেয়েছিলাম এই দোকানটা, আর এই ঠিক পাশে হচ্ছে কোয়ালিটি রেস্টুরেন্ট। খেয়ে দেখবেন, খাবার আমার অত্যন্ত ভালো লেগেছে। সেদিন ব্রেকফাস্টের বিল হয়েছিল 350 টাকা মতো। বৈদ্যনাথ টেম্পল থেকে, মানে বৈদ্যনাথ ধাম থেকে পুজো দিয়ে জাস্ট আসলাম, ফ্রেশ হলাম, এসে বসে আপনাদের মনে হলো কিছু একটা ইনফরমেশন দেওয়া জরুরি। সেটা হচ্ছে জেনারেল লাইনে আমরা সকাল 5:30টার সময় লাইন দিয়েছিলাম। যা দেখলাম 7-8 ঘন্টার আগে সেই লাইনে পুজো দেওয়াটা মনে হয় সম্ভব নয়। আর বিভৎস সাফোকেটেড, মানে বয়স্ক মহিলা এবং বাচ্চাদের পক্ষে যথেষ্ট কষ্টদায়ক সেই লাইনে পুজো দেওয়া। আমার মা বয়স্ক ছিলেন, যাই জন্য আমরা ঠিক করলাম যে আমরা ওই জেনারেল লাইন দেবো না, সেখান থেকে বেরিয়ে আসলাম। এবং সেখান থেকে বেরিয়ে আসাটাও খুব কষ্টের, মানে প্রচুর ভিড়। একটা ছোট 2 ফুটের মতো চওড়া রাস্তা, 2-2.5 ফুটের মতো চওড়া রাস্তা, সেখান থেকে বেরিয়ে আসাটাও ভিড় ঠেলে খুব কঠিন ব্যাপার। যাই হোক, তো কোনো রকমে বেরিয়ে এসে ভিআইপি লাইনের জন্য দাঁড়িয়েছি। ভিআইপি লাইনে সেরকম কোনো মানে প্রসেস নেই, মানে আমরা যেহেতু 8টার আগে গেছিলাম, আমাদের বাইরে একটা জায়গায় গ্যাদারিং করে রাখা হয়েছিল এবং সেখানে পুলিশ প্রশাসনের কোনো সিস্টেম নেই। মানে পান্ডাদের হাতে আপনি টাকা দেবেন ও আপনারা নিজেরা টিকিট, কিন্তু মানে সেই পাস কিন্তু আপনারা নিজেরা নিতে পারবেন না, আপনাদের পান্ডাদের হাতে পয়সা দিতে হয়। পান্ডারা সেই পাস নিয়ে এসে আপনাদের দেবে, তাহলেই আপনারা ভেতরে ঢুকতে পারবেন। এবার ধরুন 5 জন পান্ডা একই সঙ্গে পাস নিয়ে এসে 5 জন ফ্যামিলিকে দিচ্ছে, এবং একজন ফ্যামিলিতে মিনিমাম 3 থেকে 4 জন করে রয়েছে। তার মানে কতজন হলো? 15 থেকে 20 জন। ওই একটা ছোট গেট দিয়ে 15-20 জন যেভাবে হুড়মুড়িয়ে ঢুকলো, যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হতে পারে। আমি বলবো ঝাড়খণ্ড প্রশাসনকে এই ব্যাপারটা নিয়ে একটু উদ্যোগী হতে, কারণ কিছু যদি ঘটে যায় এর জন্য কিন্তু প্রশাসন দায়ী হবে এরপরে। আর একটা জিনিস যেটা আমি বলতে চাই, সেটা হচ্ছে যে ভিআইপি লাইন দিয়ে ঢুকলেও আপনাদের যে খুব সুষ্ঠুভাবে পুজো দিতে পারবেন সেটা নয়, কারণ কোনো একটা জায়গায় গিয়ে জেনারেল লাইন আর এই ভিআইপি লাইন একসঙ্গে মার্জ হচ্ছে, সেইখান থেকে আপনারা পুজো দিতে পারবেন। এবং গর্ভগৃহের অবস্থা আপনি আমাদের ভিডিও ক্লিপে দেখতে পারবেন। তো যখন যাবেন, আমার মনে হয় যে একটু সেইভাবে মানসিক প্রস্তুতি নিয়ে যাবেন যে ভেতরে বা লাইনে আপনাদের অনেক কষ্ট হবে, এবং বয়স্ক বাচ্চাদেরকে যতটা পারবেন চেষ্টা করবেন ভিআইপি লাইন দিয়ে ঢোকানোর, জেনারেল লাইন দিয়ে না ঢোকানোর, কারণ তাদের শারীরিক অবস্থার অবনতি হতে পারে। তো চেষ্টা করবেন যাতে আপনারা ভিআইপি লাইনে যেতে পারেন, এইটুকুই আমার। এরপরে আমরা একটা টোটো ভাড়া নিয়ে চলে গেছিলাম দেওঘরের সাইড সিইং ত্রিকুট পর্বত দেখতে। ত্রিকুট, যার অর্থ হিন্দিতে 3টি শৃঙ্গ। প্রতিটি শৃঙ্গের নামকরণ হয়েছে হিন্দু দেবতার নামে, ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ বা শিবের নামে। ত্রিকুট পর্বতের উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে 2470 ফুট উঁচুতে। সমতল ভূমি থেকে ত্রিকুট পর্বতের একদম শিখরে যাওয়ার জন্য রোপওয়ে সার্ভিস ছিল, কিন্তু 2023 সালে এক দুর্ঘটনায় সেখানে বেশ কয়েকজনের প্রাণ সংশয় হয়, যার পর থেকে এখানে কিন্তু রোপওয়ে সার্ভিস বন্ধ করে দেওয়া হয়। টোটো নিয়ে ত্রিকুট পর্বতের ঠিক নিচে পৌঁছানোর পর এক গাইড দাদা আমাদের কাছে আসেন এবং ত্রিকুট পর্বত পুরো ঘুরিয়ে দেখার জন্য আমাদের কাছ থেকে 300 টাকা চার্জ করেন। আমরাও দেখলাম যে হ্যাঁ, সত্যি এক জায়গাতে এসছি, তো সেখানে কিছু চেনা গাইড থাকলে আমাদের দেখতে সুবিধা হবে, সেই জন্য আমরা রাজি হয়ে যাই। এরপরে তার দেখানো পথ ধরে আমরা সোজা এই সিঁড়ি দিয়ে ত্রিকুট পর্বতের ওপর দিকে উঠতে থাকি। स्नान करके पहाड़ पे पूजा करने के लिए जाते हैं। जैसे बंदरों को स्विमिंग पूल है, पूरे हरा भरा रहता है सब। हाँ, এই ত্রিকুট পর্বতের পাহাড়ে অনেক ধরনের বন্য জন্তু জানোয়ার রয়েছে, আর তাদের মধ্যে হনুমান তো প্রচুর রয়েছে। তাদের
এই পুকুরটা হলো স্নান করার জায়গা। তারা বিকেল হলেই ঝাঁপিয়ে পড়ে এই পুকুরের ওপর এবং স্নান করে। भी रहते हैं, ये सब साई का कांटा है, इसी पहाड़ में साई रहता है। সাই মানে হচ্ছে সজারুর কাঁটা। साजारू এই ত্রিকুট পর্বতে কিন্তু সজারুও প্রচুর পাওয়া যায়। গাইড আমাদের পথ দেখিয়ে নিয়ে আসলো এই ত্রিকুটেশ্বর মহাদেব মন্দিরের সামনে। जाने के लिए 12 साल बैठ के तप किए थे। जो रावण ने शिवलिंग को कैलाश से उठा के जो लंका ले जा रहा था, उसको वरदान मिल के शिवलिंग को कहीं पे न रखें, शिवलिंग को जहाँ पे रखें वहीं पर स्थापित हो जाएगा। रावण कर दिए। ये प्राचीन शिव मंदिर है, त्रिकुट पहाड़ का मेन मंदिर शिव जी का। ये रावण का स्थापित किया शिवलिंग है। यहाँ पे रावण ने शिवलिंग को दोबारा ले जाने के लिए साधना किया था। यहीं पे दर्शन में तो रावण को ब्रह्मा विष्णु महेश तीनों भगवान मिलकर बोले कि शिवलिंग को बोले तब को ले जाने के लिए, कहीं पे रखने के लिए। आप शिवलिंग को जहाँ पे रख दिए वहीं खुद स्थापित हो गई, फिर वहाँ से दोबारा नहीं उठेगा। तो रावण सोचा मैं तो लंका तो नहीं ले पाया, तो राख के क्या अंगूठा से दबा दिया ना। जो बाबाधाम में शिवलिंग देखने छोटा लगता है, वो दबाने में छोटा दिखता है। वहाँ से पानी गिरता है, 1 महीना बैशाख में गिरता है। अपरूपी नेचर है, 1 महीना गिरा बैशाख में, उसका फिर बंद हो जाता है। यहाँ से मनोकामना मांगे तो कुछ पूर्ण हुए थे। जैसे रावण कुछ पूरा हो गया था, अभी प्रणाम करिए, कुछ भी होगा पूरा हो जाता है। माथा टेक प्रणाम कीजिए। লোকমুখে প্রচলিত আছে এই শিবলিঙ্গ রাবণ দ্বারা প্রতিষ্ঠিত, কারণ বৈদ্যনাথ ধামের যে শিবলিঙ্গ আছে সেটাকে নিয়ে যাওয়ার জন্য রাবণ এখানে শিবলিঙ্গ প্রতিষ্ঠা করে পূজা অর্চনা। अंदर जाके प्रणाम कीजिए। ये माँ पार्वती मंदिर है, इसमें शिव है, ये पार्वती है। यहाँ पे गठबंधन होते हैं, जैसे बाबा में गठबंधन होता है ना, इस तरह यहाँ पे होते हैं। ये शनिदेव है, 9 ग्रह। ये 9 ग्रह दोष के लिए कटित होता है। राहु केतु मंगल शुक्र शनि बृहस्पति जो ग्रह होता है ना, ये ग्रह दोष के लिए कटित होते हैं। उसके बाद ये वैष्णवी काली है। ऊपर जाइए अंदर। यहाँ से जाना पड़ेगा। नहीं, यहाँ से दर्शन करने के बाद वो इधर जाना पड़ेगा। यहाँ पे दर्शन करने के बाद इधर से चप्पल पहन के जाना है। আর এই হলো বৈষ্ণবী কালী মন্দির। ऐसा बेल का पेड़ है, यही का बेल पत्ता जाता है बाबाधाम बासुकीनाथ 365 दिन। ये बाबा का बगिया, जो यहाँ पे रावण ने शिवलिंग को दोबारा ले जाने के लिए साधना किया था, यही का बेल पत्थर पहले प्रथम पूजा किया था। ये पूरे पहाड़ में बेल पत्ता है, 30 किलोमीटर तक बेल पत्थर से भरा हुआ है। तो सब जी अंदर में बैठ के 9 दिन के लिए पाठ पढ़ा जाता है, बिना खाना पीना खाकर। इसके अंदर इसी के अंदर रहते हैं, 9 दिन रहते हैं। 9 दिन के बाद बाहर निकलते हो नवरात्रि करने के लिए। छोटा सा है, ज़्यादा नहीं है, बड़ा। वो जगह में बैठ सकता है आराम से, कोई दिक्कत नहीं। गुफा है, यहाँ पे हनुमान जी ने विश्राम किए थे, सीता मैया खोज में आए थे। जो रावण ने सीता माँ को ले जा रहा था, त्रिकुट पर्वत पर जटाई रहते थे। इसी पहाड़ में रावण और जटाई के साथ युद्ध हुआ था। सीता मैया हनुमान जी खोज में निकले थे, यहाँ पे आके रेस्ट लिए थे, विश्राम। वो जगह है ना, बना के फोटो खींचा जाता है। देख रहे हैं, ये जंगल का पेड़ है, लौत, अमर लौत इसका नाम बोला जाता है। ये पूरा फैला हुआ है। आज देखिए, ये सांप की तरह डिजाइन बना हुआ है। ये नेचुरल है, कोई काट के नहीं बनाया। ये अपूर्वीगत बना हुआ है। नहीं, बंदर का, ये छोटा बच्चे ये दुखारण बाबा का समाधि मंदिर है। ये बाबा नीचे से फूल बेल पत्थर तोड़ के बाबा आश्रम के लिए पूजा के लिए ले जाते हैं। ठीक है, ये 2025 में समाधि 22 में समाधि ले लिए। स्वामी संपदानंद जी का समाधि मंदिर है। ये बाबा ने इस गुफा में बैठ के साधना किया था 64 साल। श्री पानी और बेलपत्र खा के 1987 में समाधि ली है। इनका शिष्य का समाधि मंदिर ये है, 2020 में समाधि ली कुमारी माता। इनका बाड़ी कोलकाता नारकुल नगर बोला जाता है। यहाँ पे बाबा रहते हैं। ये बाबा पूजा करते हैं 3 टाइम में, सुबह 4 बजे, दोपहर में 11 बजे, शाम को 5 बजे। कौन सा मूवी का शूटिंग हुआ था? मोन माने का शूटिंग हुआ था।
এই যে উপরে গুহাটা দেখছেন, এটা নাকি জটায়ুর গুহা, যেমন গাইড দাদা আমাদের বললেন। नहीं नहीं ठीक है, कोई बात नहीं। বলা হয় এখানে জটায়ু থাকতেন, সত্য মিথ্যা সেটা বিশ্বাসের ওপর, কিন্তু এখানে গাইড বলল তিনি অবশ্য দেখেননি এবং পুরোটাই বিশ্বাসের উপর, জটায়ু মহারাজ এখানে বিশ্রাম নিতেন। এই হচ্ছে সেই গুহা। দেখতে পাচ্ছেন আমরা খুঁজে পেয়েছি রাস্তায় যেতে যেতে সাপের গর্ত। এখন যদি সাপ বেরোয় তাহলে কিন্তু খুব মুশকিল। ये नीचे से 1000 फीट ऊंचाई है, जहाँ से नीचे में चलता है यहाँ पे 1000 फीट ऊंचाई है, और पूरे पहाड़ का हाइट है 5500। वो रोप वे पहले था, अपने रोप जो 2022 में एक्सीडेंट हो गए थे, 3 दिन लटका हुआ था। हेलीकॉप्टर से बचाने के लिए आए थे, 2 आदमी हेलीकॉप्टर से गिर गए। उस टोली में एक टोली में 4 बैठता था। এটা হচ্ছে রাওনা হেলিপ্যাড, যেটা উঁচু আছে 5.5 ফিট। ওই জায়গাতে গেলে হেঁটে উঠতে হয়, উঠলে 3 ঘন্টা 2.5 ঘন্টা টাইম লাগে। ওখানে আছে দেখার স্পট রাবণ গুহা, নারায়ণশিলা, সীতামাই প্রদীপ, রাবণা হেলিপ্যাড, জটায়ু পাখি যখন যুদ্ধ করেছিল 12 বিঘার মাঠে, সেটা জায়গা ওখানে। ওখানে রোপওয়ে ছিল, তখন লোক যাইছিল, এখন হেঁটে গেলে টাইম লাগে, সেজন্য এখন বন্ধ করে দিয়েছে, বুঝলে। আচ্ছা, এখন যাবে সকাল থেকে আসতে হবে। যেটা আমাদের ঘুরছে এটা হচ্ছে মহেশ পর্বত, এটা মহেশ্বর, এইদিকে বিষ্ণু পর্বত, এইদিকে সাইড থেকে ঘুরে দেখা যায়, অল্প দেখা যাচ্ছে, ওটা হচ্ছে ব্রহ্মা। 3টা চূড়ারই নাম হচ্ছে ত্রিকুট। একটা জায়গা হচ্ছে মন মানে না, এখানে দেব আর কোয়েলের শুটিং হয়েছিল। ও গোল পাথরটা আছে না, ও পাথরটি দাঁড়িয়েছিল, ক্যামেরাগুলো এখানে বসানো হয়েছে। 1 2 3 করেছে, অল্প লাফিয়েছে, কম্পিউটার পাহাড় থেকে লাফ মারেছে। এখানে ক্যামেরাগুলো বসানো হচ্ছে। ও পাথর থেকে গোল পাথর, ও দাঁড়িয়ে, গাছটা ছিল না আগে। 1 2 3 করে অল্প লাফিয়েছে পাথর থেকে, ডাইরেক্ট করে পাহাড় থেকে লাফ করেছে। ये कौन सी गुफा है? ये आगे में सीता मैया गुफा है। आगे है, अच्छा। नीचे से जाना होगा क्या? গুহাটা ভেতরের দিকে এটা দেখালাম। এখানে কিন্তু ওঠানামা করাটা খুবই কষ্টের, বয়স্ক লোকেরা যতটা পারবেন বুঝে আসবেন। আমাকে দেখছেন, নামতে একটু কষ্ট হচ্ছে, যদি আমি হাওয়াই চুরি পড়েছি, কিন্তু শু পরে আসলে সবচেয়ে বেটার। কিন্তু অনেক জায়গায় যাবো, মন্দিরে জুতো ফুতো খুলতে হবে, সেখানে চুরি পরে আসলাম। এটাকে নাকি সীতামাইয়া মন্দির বলে, গুফা বলে, সীতামাইয়া গুফা। এটাকে সীতামাইয়া গুফা বলে। এখানে নাকি রাম সীতা এসে ছিলেন বনবাসের সময়। সত্যি মিথ্যা নিজের ওপর, কথা আছে বিশ্বাসে মেলায় বস্তু, তর্কে বহুদূর। এরপরে অ্যাক্সিডেন্ট হওয়া সেই রোপওয়ে দেখে আমরা চলে গেছিলাম তপবন। তপবনের গল্প নিয়ে আসছি এর পরের পর্বে। ভিডিওটি ভালো লাগলে বন্ধুবান্ধব ও আত্মীয় স্বজনের সঙ্গে শেয়ার করে দেবেন। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব এবং বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে পরের যে গল্পগুলো আমি আপনাদের শোনাবো, যে ভিডিওগুলো আপনাদের জন্য আনবো, সেগুলো যাতে নোটিফিকেশন আপনারা পেয়ে যান। সঙ্গে থাকবেন। অসংখ্য ধন্যবাদ।